সংসদ সদস্য হয়েছিলাম আওয়ামী লীগের, কিন্তু যে বয়স ছিল এত কিছু বোঝার বয়স হয়নি। কিন্তু এখন যে ঘটনাগুলো শুনছি সেই নির্বাচন সম্পর্কে, সেই ম্যাচ ফিক্সিং সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে, এটা এখন হা বা না, সত্য না মিথ্যা আমি কিছু বলতে পারছি না। আমি শুধুমাত্র বলতে পারি যে আমি যেভাবে নির্বাচিত হয়েছিলাম, প্রচন্ড প্রতিযোগিতা হয়েছিল আমার আসনে, আমার আপন মামা শ্বশুরের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়েছিল। একটি জাল ভোট দেওয়ার ক্ষমতা আমাদের কারোর ছিল না। বাংলাদেশে অন্য কোথায় কি হয়েছে আমি সেটা বলতে পারবো না। 2 নম্বর হলো যে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমার যতটুকু দায়িত্ব কর্তব্য মনে হয়েছে সেটা আমি পালন করার চেষ্টা করেছি এবং এখনো সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি, জনগণের সেই ভালোবাসাকে স্মরণ করে। এর বাইরে আওয়ামী লীগের অনেক লোক, তারা যাকে বলা হয় দুর্নীতি, অনিয়ম, পাপিয়া কাণ্ড, ওয়েস্টিন কাণ্ড, নানা রকম কাণ্ডে তারা জড়িত হয়ে পড়েছে। ওইদিকে নজর দেওয়ার মতো সময় হয়নি, এত ব্যস্ততা। এরপর যখন 2014 সনে আওয়ামী লীগ একতরফা নির্বাচন করলো, ওই সময়টাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই একতরফা নির্বাচনের সঙ্গে একীভূত হব না। আবার 2018 সনের নির্বাচনের পরেই আমার কাছে মনে হলো যে সামনে যে পরিবেশ পরিস্থিতি আসছে, বিএনপির হয়ে নির্বাচন করাটা আমার জন্য আসলে ঠিক হবে না। এই জন্য 2018-19 সনে আমি বিএনপি যারা কেন্দ্রীয় কমান্ড আছেন তাদেরকে বলে দিছি যে না, আমি আসলে বিএনপির কোনো পদ পদবিতে থাকবো না, নির্বাচনও করব না। কিন্তু এই দলের একজন সমর্থক হিসেবে, কর্মী হিসেবে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমার যতটুকু স্যাক্রিফাইস করা দরকার ওটা করবো, দ্যাট আই ডিড। 2014 থেকে পরোক্ষভাবে আর 2018 থেকে প্রত্যক্ষভাবে এই বিএনপির জন্য আমার যতটুকু ঘাম গেছে, শ্রম গেছে, অর্থ গেছে, বিত্ত গেছে, ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, কাজেই এই দলটি আমাকে কিভাবে করে বা না করে, কিভাবে মূল্যায়ন করে বা না করে, তাতে হয়তো আমার কোনো লাভ ক্ষতি হবে না। কিন্তু এই দল যদি ভালো করে আমি একান্তভাবে নিজের কাছে ভালো থাকবো, আর যদি দল খারাপ করে এক ধরনের অনুশোচনা কাজ করবে। এই কারণ হলো এখানে যারা আছেন, মির্জা ফখরুল বলেন, অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ইনক্লুডিং মিস্টার সালাউদ্দিন বলেন, তারেক রহমান সাহেব বলেন, জাইমা বলেন, তারেক রহমান সাহেবের স্ত্রী বেগম জুবাইদা বলেন, তাদেরকে হাইলাইট করার জন্য, তাদেরকে মহামানব বানানোর জন্য একেবারে ছোট্ট একটা বিন্দু হলো আমার এই হাত দিয়ে পড়েছে। ওই সময়টিতে তাদেরকে নিয়ে বলার মতো টেলিভিশনগুলোতে দুঃসাহস কারো ছিল না, যেভাবে এখন আওয়ামী লীগ নিয়ে বলার কারো সাহস নেই। আবার ওই সময়টাতে তাদেরকে নিয়ে লেখার মতো কোনো কলম বাংলাদেশে ছিল না, কেউ দেখাতে পারবে না যেভাবে আমি বেগম জিয়া বা ওই পরিবারকে নিয়ে, তারপর তারেক রহমানকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন, তারপর সেই নয়াদিগন্তে ধারাবাহিকভাবে লিখেছি। কন্টেম্পোরারি এই ধরনের পত্রপত্রিকাতে সিঙ্গেল একটা শব্দ লেখার মতো কোনো সাংবাদিক ছিলেন না, এবং কোনো পত্রিকাও ওই লেখা ছাপাতে সাহস পেত না, কেউ লেখেই নেই। তো সেই দিক থেকে হয় কি যে এই যে নির্ভয়ে কথা বলা, এটা রক্তের মধ্যে এসে গেছে। সেই দিক থেকে এখন এমন কিছু হচ্ছে যেগুলো নিয়ে কথা যদি আমি না বলি, আমার কিছু মনে হচ্ছে যে ইতিহাসের কাছে আমি দায়ী হয়ে যাব। অতীতে লোকজন বলবে যে আরে আপনি তো আওয়ামী লীগ জমানায় এই কথা বলেছেন, ইনু জমানাতে এই কথা বলেছেন, এখন আপনি মুখ বন্ধ কেন, এখন কেন তেল মারছেন? এটা আসলে আমার অভ্যাস নয়, আর এটা আমার পক্ষে সম্ভব নয়। আর এটার পরিণতি, মানে আমি একজন শাসককে প্রশ্ন করব, তার বিষয় নিয়ে আলোচনা করবো, এটার পরিণতি কি হবে এ চিন্তা আসলে কখনোই আমার হয়নি। আমি যখন হয়তো পরিচিতি পেয়েছি 2008 সন থেকে, কিন্তু এর আগেও সেই সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকা, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থাকার কারণে, মানে আমার যেখানে আমি ছিলাম সেখান থেকে কিন্তু আমি যতটুকু পরিসর সম্ভব প্রতিবাদ করে আসছি, এবং তার ফলে ধীরে 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 আজকের এই জায়গাতে এসে পৌঁছে গেছে।